নেক্সট পরবর্তী কোশ্চেনে যাব। পরবর্তী কোশ্চেন চলো দেখি কি বলেছে। কোশ্চেন নাম্বার 6, ঝামা পাথর যেটির উদাহরণ। এইরকম কোশ্চেন হলে তো তাড়াতাড়ি সলভ করানো যায়। ঝামা পাথর ইজ ওয়ান কাইন্ড অফ ফোম, ঠিক আছে, তো এটা হবে ফোম হবে। 6টার উত্তর হবে আমাদের অপশন ডি, ফোম। নেক্সট 7 কি বলেছে চলো দেখে নি। এজিআই এর নির্দিষ্ট পরিমাণ কোলয়েড দ্রবণকে তড়িৎগ্রস্ত করতে, দ্রবণকে নেগেটিভ তড়িৎগ্রস্ত করতে, এজিআই এমনিতেও একটা কি সল, এটা হচ্ছে একটা ধনাত্মক সল, ঋণাত্মক সল, ঋণাত্মক সল। তো এখানেও বলেও দিয়েছে ইভেন নেগেটিভ তড়িৎগ্রস্ত করতে, এটা বলেও দিয়েছে। তোমাদের যদি কেউ এটা ভুলেও যায় তাও কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। তো বলছে তঞ্চিত করতে তড়িৎ বিশ্লেষ্যগুলির প্রয়োজন পরিমাপের ক্রম। ভালো করে প্রশ্নটা পড়বে কিন্তু, একটু ঘুরিয়ে দিয়েছে। তড়িৎ বিশ্লেষ্যগুলির প্রয়োজনীয় মানে কতটুকু প্রয়োজন, সেই প্রয়োজনের ক্রমটা জানতে চেয়েছে। তাহলে কি, এই জিনিসটাকে আমি ভালোভাবে লিখে দিচ্ছি নোটের মতো করে। দেখো, যে আয়নের তঞ্চন ক্ষমতা যত বেশি কোলয়েড দ্রবণকে তঞ্চিত করতে তার তত কম পরিমাণ প্রয়োজন, ঠিক আছে। তার মানে কি, যার তঞ্চন ক্ষমতা যত বেশি হবে সেটা তত কম পরিমাণে লাগবে। তাহলে এখানে আমাদের ট্রেন্ড কি হওয়া উচিত ছিল, ট্রেন্ড হচ্ছে তঞ্চন ক্ষমতার ট্রেন্ডটা আগে লিখে নিই। তঞ্চন ক্ষমতার ক্রম কি হবে, যার, যেহেতু এটা ঋণাত্মক সল তাই কি হবে, ক্যাটায়নের পরিমাণ কাটার ক্ষেত্রে বেশি। দেখো আছে NaNO3, LNO3 হোল 3, BaNO3 হোল 2। তাহলে এগুলোর মধ্যে ক্যাটায়ন কি পাচ্ছি, Na প্লাস, এটার মধ্যে কি পাচ্ছি Al3 প্লাস, আর এটার মধ্যে পাচ্ছি Ba2 প্লাস, প্লাস NO3 মাইনাস সবার আছে ওটাও লিখে দিই, প্লাস NO3 মাইনাস। ক্যাটায়ন অ্যানায়নে যদি আরো ডিটেলসে ভাঙি, এগুলো লিখেই দিই আর কি, ঠিক আছে, জানো তোমরা, যাই হোক। তো এটা হচ্ছে ক্যাটায়ন অ্যানায়নে ভাঙা। তাহলে তঞ্চন ক্ষমতা কি, যার নেগেটিভ যেহেতু তড়িৎগ্রস্ত তার পজিটিভ চার্জের পরিমাণ বেশি, তঞ্চন ক্ষমতাও তার বেশি। তার মানে এটা হওয়া উচিত ট্রেন্ড, এটাই ট্রেন্ড হওয়া উচিত কি, এটাই ট্রেন্ড। এবার এখানে বলছে প্রয়োজনীয় পরিমাণ, ভালো করে প্রশ্নটা আবারও পড়ো, তড়িৎ বিশ্লেষ্যগুলির প্রয়োজনীয় পরিমাণের ক্রম। তাহলে যার, কি বললাম এইমাত্র, তঞ্চন ক্ষমতা যত বেশি, তঞ্চন ক্ষমতা যত বেশি কোলয়েড দ্রবণকে তঞ্চিত করতে তার কম পরিমাণে প্রয়োজন হবে, বেশি তো প্রয়োজন নেই। তো এখানে তো মিনিমাম প্রয়োজনটা জানতে চেয়েছে। তাহলে আমাদের প্রয়োজনীয় পরিমাণটা কি হবে, প্রয়োজনীয় পরিমাণের ক্রম, প্রয়োজনীয় পরিমাণের ক্রম কম হবে, কারণ ব্যস্তানুপাতিক হচ্ছে। এ দেখো, এটা হচ্ছে বেশি, এটা কম, তার জন্য পরিমাণের ক্রম কি হবে, ক্রম কি হবে Na প্লাস, তারপরে Ba2 প্লাস, তারপরে Al3 প্লাস। তার জন্য আমাদের উত্তর কি হবে, উত্তর হবে অপশন বি। অপশন বি হচ্ছে আমাদের উত্তর 7 কোশ্চেনের, ঠিক আছে। নেক্সট 8 নাম্বার কোশ্চেনে যাব। চলো দেখি 8 নাম্বার প্রশ্ন কি বলেছে। 8 নাম্বার প্রশ্ন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব জটিল কিছু নয়, খুব সিম্পলি দিয়েছে এটা, বাট তবু এটা কিন্তু জানতে হবে, না জানলে অনেকে এটা করতে পারবে না। দেখো কি বলেছে, বলেছে কোন শর্তগুলির সাপেক্ষে টিন্ডাল প্রভাব পরিলক্ষিত হয়। তাহলে আমাদের আগে কি জানতে হবে, টিন্ডাল প্রভাব কি, তাই তো, টিন্ডাল প্রভাব কি সেটা জানতে হবে। টিন্ডাল প্রভাব কাকে বলে, কোলয়েডীয়, আবারও লিখছি একটু, দ্রবণের মধ্যে দিয়ে আলোক রশ্মি চালনা করলে কোলয়েড কণাগুলি দ্বারা আলোর
বিচ্ছুরণ বা বিক্ষেপণ ঘটে। যার ফলে আলোর গতিপথ দৃশ্যমান হয়। এই ঘটনাটাকে কি বলে? টিন্ডাল প্রভাব। কি বললাম? একটা কলোয়ীয় দ্রবণ আছে, সেটার মধ্যে দিয়ে যদি আমি আলোক রশ্মি চালনা করি, কলোয়ীয় দ্রবণ নিচ্ছি এবং সেটার মধ্যে থেকে আমি আলোক রশ্মি চালনা করছি, ঠিক আছে, এবং কলোয়েড কণাগুলি দ্বারা আলোর বিচ্ছুরণ ঘটছে, আলোটাকে আমি এখানে দেখতে পাচ্ছি, আলোর বিচ্ছুরণ ঘটছে, বিচ্ছুরণ বা বিক্ষেপণ ঘটে, যার ফলে আলোর গতিপথ দৃশ্যমান হয়। সবচেয়ে ভালো হয় প্র্যাকটিক্যালের মাধ্যমে যদি এগুলোকে দেখানো হয়, ঠিক আছে, লেজার লাইট গুলো দিয়ে যদি দেখানো যায় সবচাইতে খুব ভালো হয়। তো যাই হোক, আলোর গতিপথ দৃশ্যমান হবে, মানে আলোটা তুমি দেখতে পাবে, স্পষ্টভাবে দৃশ্যমান, স্পষ্টভাবে দেখতে পাবে, সেটাই হচ্ছে আমাদের টিন্ডাল প্রভাব। ওকে, এবার শর্তটা কি বলেছে আর টিন্ডাল প্রভাব দেখার জন্য? বলেছে বিস্তৃত দশার কণার ব্যাস আলোর তরঙ্গ দৈর্ঘ্য অপেক্ষা অতি ক্ষুদ্র হতে হয়। সো আচ্ছা, কোন কোন স্টেটমেন্ট গুলো ঠিক? ট্রু স্টেটমেন্ট জানতে, যে ট্রু স্টেটমেন্ট। তো বলেছে অতি ক্ষুদ্র হবে, বিস্তৃত দশার কণার ব্যাস কি হবে? অতি ক্ষুদ্র হবে, এটা ফলস। অতি ক্ষুদ্র হওয়ার প্রয়োজন নেই, কারণ যদি অতি ক্ষুদ্র হয় তার মানে প্রকৃত দ্রবণ। যদি অতি ক্ষুদ্র কণা আমরা পাই, অতি ক্ষুদ্র কণা পাচ্ছি, তাহলে কি হবে? সেটা প্রকৃত দ্রবণ হয়ে যাবে। প্রকৃত দ্রবণ যদি হয়, প্রকৃত দ্রবণ টিন্ডাল প্রভাব শো করে না, তার জন্য অতি ক্ষুদ্র হলে চলবে না, ঠিক আছে, তাই জন্য এটা ফলস স্টেটমেন্ট। 2 কি বলেছে? বিস্তৃত দশার কণার ব্যাস ব্যবহৃত তরঙ্গ দৈর্ঘ্য অপেক্ষা অতি ক্ষুদ্র নয়, উল্টোটাই লিখেছে এটা, তার মানে এটা ট্রু হবে। যেটা বললাম, ক্ষুদ্র হলে কি হয়ে যাবে? অতি ক্ষুদ্র কণা মানে সেটা প্রকৃত দ্রবণ, পুরো মিশে গেছে, মানে চিনি আর জল, ঠিক আছে, সেটার মধ্যে থেকে টিন্ডাল প্রভাব হবে না, ঠিক আছে, অতি ক্ষুদ্র কণা, বোঝা যাচ্ছে। কিন্তু বলেছে অতি ক্ষুদ্র নয় যদি হয় তাহলে হবে, হ্যাঁ তাহলে হবে, ট্রু, কারণ এটার উল্টো স্টেটমেন্টই লিখে রেখেছে। 3 কি বলেছে? 3 বলেছে যে বিস্তৃত দশা ও বিস্তার মাধ্যমের প্রতিসরাঙ্কের মান প্রায় সমান হয়, ঠিক আছে। বিস্তৃত দশা কোনটা আমি কি মনে রাখতে বলেছিলাম? যে বিস্তৃত দশার বিস্তার মাধ্যমের মধ্যে কি পার্থক্য আছে? বিস্তৃত দশা মানে আমি মনে রাখতে বলেছিলাম শর্টে দ্রাবর মতোই কাজ করবে, আর বিস্তৃত মাধ্যম মানে হচ্ছে দ্রাবক, ঠিক আছে। তো এটা হচ্ছে ফলস স্টেটমেন্ট। কেন বলছি? যে বিস্তৃত দশার কণার ব্যাস কোথায় গেল? বিস্তৃত দশা বিস্তার মাধ্যমে প্রতিসরাঙ্কের মান সমান হলে চলবে না, প্রতিসরাঙ্কের মান সমান হলে আলোর বিচ্ছুরণ ঘটবে না, কি হবে? একটু বড় হতে হবে, ঠিক আছে। বলেছে না যে প্রতিসরাঙ্কের সমান হতে হবে, না, প্রতিসরাঙ্কের সমান নয়, প্রতিসরাঙ্কের সমান হবে এটা নয়, প্রতিসরাঙ্কের সমান হবে না, ক্রস, ঠিক আছে, ফলস হয়। তাহলে আলো টিন্ডাল প্রভাব শো করবে না যদি সমান হয়ে যায়, সেখান থেকে আলোর বিচ্ছুরণ ঘটাতে পারবে না। বিস্তৃত দশা বিস্তার মাধ্যমের প্রতিসরাঙ্কর মানের মধ্যে যথেষ্ট পার্থক্য বর্তমান, ঠিক উল্টো স্টেটমেন্ট, তাহলে এটাই ট্রু, পার্থক্য থাকতে হবে, একটুখানি পার্থক্য যদি থাকে তাহলেই হবে। আচ্ছা, এবার এখানে একটুখানি লিখেও দিই কারণগুলো, একটুখানি যেগুলো মুখে বললাম, ঠিক আছে। 3 নম্বরের কারণটা লিখছি, যদি সমান হয় তাহলে কি ঘটবে, ঠিক আছে। যদি সমান হয়, পুরো স্টেটমেন্টটা আমি লিখছি না, 3 নম্বরে যেটা লেখা আছে সেটা, তাহলে আলো মাধ্যম ভেদ করে চলে যায়, যেটা বললাম, চলে যায়, টিন্ডাল প্রভাব শো করতে পারে না, ঠিক আছে। আলোর বিচ্ছুরণটা হয় না, আলোর বিচ্ছুরণ হয় না, এবং আলোর বিচ্ছুরণ যদি না হয় তাহলে টিন্ডাল প্রভাব কি হবে? দেখা যাবে না, সংজ্ঞার মধ্যে আমরা পড়ে নিয়েছি, তাই জন্য এটা ফলস। আর পরেরটা কি হবে? পার্থক্য যত বেশি হবে, পার্থক্য যত বেশি হবে আলোর বিচ্ছুরণ তত তীব্র হবে, আলোর বিচ্ছুরণ তত তীব্র হবে। আলোর বিচ্ছুরণ তীব্র হবে মানে আমাদের টিন্ডাল প্রভাবটা খুব ভালো হবে।
আলোর বিচ্ছুরণ যত ভালো হবে তত কি হবে, গতিপথ দৃশ্যমান হবে, টিন্ডাল প্রভাব দেখা যাবে। ঠিক আছে, এই ঘটনাটাকেই তো আমরা কি বলেছি, টিন্ডাল প্রভাব। ঠিক আছে, তো আমাদের উত্তর কি হলো, 2 হলো আর 4 হলো। 2 আর 4 কোন অপশনে আছে চলো দেখি, সি। সো সি হচ্ছে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট পরের কোশ্চেনে যাই, কোশ্চেন নাম্বার 9। চলো দেখি 9 কি বলেছে। 9 বলেছে সবচেয়ে স্থায়ী নোবেল গ্যাস হাইড্রেট হলো। চলো বলে দিই কোনটা সবচেয়ে স্থায়ী নোবেল গ্যাস হাইড্রেট। এটাও তোমরা পড়েছো বইয়ে। ঠিক আছে, এটা একটা বইয়ে দেখবে ছকের মধ্যেই ব্যাপারটা একটুখানি লেখা আছে, পুরোটা ওরকম ডিটেলসে লেখা নেই। তো এটা একদম শর্টে উত্তর হচ্ছে Xc.6H2O। ঠিক আছে, মানে অপশন এ হচ্ছে সঠিক উত্তর। এটা হচ্ছে সবচাইতে স্থায়ী। ঠিক আছে, সবচেয়ে স্থায়ী নোবেল গ্যাস। এবার কেন এটা, তার কারণ হচ্ছে এরা ক্ল্যাথেরেট, এটার নাম আশা করি শুনেছো তোমরা, ক্ল্যাথেরেট যৌগ গঠন করতে পারে। এবার ক্ল্যাথেরেট যৌগ গঠনটা কি সেটা একটুখানি জেনে নাও ভালো করে। দেখো লিখে দিই, নিষ্ক্রিয় গ্যাসগুলির মধ্যে মানে হচ্ছে আর্গন, ক্রিপ্টন আর জেনন। ঠিক আছে, উচ্চ চাপে বা নিম্ন তাপমাত্রায় জলের অণুর সাথে এক ধরনের খাঁচা সদৃশ, যার জন্যই তো নাম ক্ল্যাথেরেট, এই খাঁচার মতো হয় বলে, খাঁচা সদৃশ কেলাস তৈরি করে। এটাকেই বলে, একেই ক্ল্যাথেরেট হাইড্রেট বলা হয়। ক্ল্যাথেরেট হাইড্রেট বলা হয়। ঠিক আছে, এবং এই অণুগুলির স্থায়িত্ব মূলত জলের অণুর দ্বিমেরু ভ্রামক, এই অণুগুলির স্থায়িত্ব মূলত জলের অণুর দ্বিমেরু ভ্রামক এবং নোবেল গ্যাস পরমাণুর দ্বিমেরু আকর্ষণ বলের উপর নির্ভর করে। ঠিক আছে, এটা হচ্ছে ঘটনাটা। এবার ঘটনাটা কেন এরকম হলো তার আগে একটুখানি আগে ক্ল্যাথেরেট যৌগটা বুঝে নাও যে এটা স্থায়ী কেন। দেখো ক্ল্যাথেরেট যৌগটা কি, নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে 3টে আছে, 3টে নিষ্ক্রিয় গ্যাস নিয়েছে। ঠিক আছে, আর্গন, ক্রিপ্টন, জেনন। এগুলো হচ্ছে উচ্চ চাপে, এই 3টেই কিন্তু উচ্চ চাপে এবং নিম্ন তাপমাত্রায় জলের অণুর সাথে এক ধরনের খাঁচা সদৃশ কেলাস তৈরি করে। ঠিক আছে, যেটাকে আমরা বলি ক্ল্যাথেরেট হাইড্রেট। নিষ্ক্রিয় গ্যাসগুলির মধ্যে এই 3টেই এটা তৈরি করে, এবং এই অণুগুলোর স্থায়িত্ব মূলত জলের অণুর দ্বিমেরু ভ্রামক এবং এই যে নোবেল গ্যাস যেগুলো নিয়েছি, যে এই 3টে, এইগুলোর দ্বিমেরু আকর্ষণ বলের উপর নির্ভর করে। ঠিক আছে, ভালো করে বোঝো, এরা হচ্ছে জলের সাথে খাঁচা সদৃশ কেলাস তৈরি করে। এবং কি করে এই কেলাসগুলো তৈরি করে, তার কারণ হচ্ছে দ্বিমেরু ভ্রামক, মানে জলের যেহেতু মানে ডাইপোল মোমেন্ট আছে, তো জলের এবং এই পরমাণুগুলোর দ্বিমেরু আকর্ষণ বল, এই দুটোর উপর ডিপেন্ড করে এটা তৈরি হয়। ঠিক আছে, বলের উপর নির্ভর করে। এবার ভালো করে দেখো, বলেছে কি কি অপশন বলেছে সেগুলো নিয়ে এবার বলবো। সবার ফার্স্টে যেটা বলেছে সেটাই আমাদের উত্তর হচ্ছে নেক্সট অপশন বি, বলেছে যে Xe.4H2O। ঠিক আছে, Xe আমরা বলে দিয়েছি 6টা অণুর সাথে গড়লে এটা স্থায়ী হয়, 4টের সাথে এটা স্থায়ী হয় না। ঠিক আছে, ক্রিপ্টনের ক্ষেত্রেও তাই সেম, 4টের সাথে স্থায়ী হয় না। সেম ভাবে ডি, আরেকটা ক্রিপ্টন H2O, এটার সাথেও স্থায়ী হয় না। ঠিক আছে, তার জন্য 6টা অণুর সাথেই শুধুমাত্র হয়। তাই এটা হচ্ছে আমাদের উত্তর। ওকে, এবার
যেহেতু এক্সি কেন এটা করলো, এক্সিটাই বেশি স্থায়ী কেন হয়, কারণ এক্সি পরমাণুর আকারটা বড়, তাই পোলারাইজেবিলিটিও বেশি। ঠিক আছে, সেই কারণে এটা সবচাইতে বেশি স্থায়িত্ব লাভ করে। নেক্সট পরের কোয়েশ্চেনে যাই, কোয়েশ্চেন নাম্বার 10। চলো দেখি 10 কি বলেছে। 10এরটা আমরা একটু দেখে নেবো, তার আগে 1 মিনিট আমি একটু দেখবো যে আমার রেকর্ড হচ্ছে কিনা। রেকর্ড তো সুন্দরভাবেই হচ্ছে, তো নিশ্চিন্ত থাকি, মাইকও ঠিক আছে। 10 নাম্বার কোয়েশ্চেনেও চলে যাই। চলো দেখি 10 কি বলেছে। 10 বলেছে যে টেট্রাহ্যালাইড গ্রুপ 16 মৌলগুলির সংকরায়ন অবস্থা। এটা একটা এক্সাম্পল দিয়ে নাম বললে তোমরা বুঝতে পারবে না, সো আমি এক্সাম্পলই দিচ্ছি। টেট্রাহ্যালাইড মানে 4টে, ধরো ফ্লুরিন একটা কি বলেছে 16 নম্বর গ্রুপের সাথে আছে। 16 নম্বর গ্রুপ মানে অক্সিজেন, সালফার, তো সালফার SF4টা তো আছে, অস্তিত্ব জানি। তো সালফারের সংকরায়ন অবস্থাটা SF4 এর সংকরায়ন অবস্থা কি হবে? সালফার হচ্ছে এখানে সেন্ট্রাল অ্যাটম, সেন্ট্রাল অ্যাটমের লাস্ট কক্ষপথে ইলেকট্রন সংখ্যা নিতে হয়। যোগ কটা এখানে একযোজি মৌল আছে? 4টে, যোগ 4 ডিভাইড বাই 2 মানে উত্তর হবে 5 মানে sp3d। তাহলে আমাদের সংকরায়ন কি হবে? sp3d, মানে অপশন বি হচ্ছে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, সহজ ছিল এটা। নেক্সট 11 নম্বর কোশ্চেনে যাই। চলো দেখি 11 নম্বর কোশ্চেন কি বলেছে। বলেছে FeX2 এবং FeY3 যৌগগুলির অস্তিত্ব আছে যেখানে X এবং Y হবে। FeX2 আর হচ্ছে FeY3। ঠিক আছে, এবার অপশন এ কি বলেছে যে X = হতে পারে FCl Br আর I। ঠিক আছে, আর Y = হতে পারে FCl Br। এটাই আমাদের সঠিক উত্তর হবে। ঠিক আছে, অপশন এই হবে আমাদের সঠিক উত্তর। কি করে আমি বললাম অপশন এ হবে সঠিক উত্তর? Fe হ্যালোজেন মৌলের সাথে বিক্রিয়া করে এবং +2 জারণ স্তরে স্থায়ী হয়। ঠিক আছে, লিখে দিই, এখানটায় লিখছি। ঠিক আছে, Fe হ্যালোজেন মৌলের সাথে বিক্রিয়া করে +2 জারণ স্তরে ডাইহ্যালাইড গঠন করে। ঠিক আছে, সেজন্য এই FeF2, FeCl2, FeBr2, FeI2 এগুলো হয়, কিন্তু FeI3টা শুধুমাত্র হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ Fe2+ আয়ন I- কে জারিত করতে পারে না। ঠিক আছে, Fe2+ কি হবে? I- কে জারিত করতে পারে না। তাহলে কি কি আমাদের উত্তর হলো? কোথায় গেল প্রশ্নটা? মাঝে মাঝে গায়েব হয়ে যায়। এই তো, হ্যাঁ, তো কি বললাম যে FeY3 যৌগগুলির FeI3 কোশ্চেন হারিয়ে গেলে হঠাৎ করে ফ্ল্যাকচুয়েট হয়ে যায় ব্যাপারটা। Fe2+ আয়ন I- কে জারিত করতে পারে না। ঠিক আছে, কারণ FeI2 অত্যন্ত স্থায়ী, তাই জন্য FeI3 তৈরি হয় না, ক্রস তৈরি হয় না। ঠিক আছে, FeI3 এবার গঠিত হয় না, তার যদি আরো রিজন জানতে চাও সেটাও আমি লিখে দিচ্ছি। তার জন্য আমাকে এই জায়গাটা একটুখানি খালি করতে হবে, এটা এখানে লিখে দিচ্ছি। Y = ছিল ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন। ঠিক আছে, FeI3 তো গঠিত হয় না, কারণ Fe3+ আয়ন রিয়াকশন দিয়েই দেখাই। Fe3+ প্লাস I- এটা রিয়াক্ট করছে, দিয়ে Fe2+ I2 তে পরিণত হয়ে যাচ্ছে। মানে Fe3+ কখনোই FeI3, এই যে Fe3+ এ থাকতেই পারছে না। ঠিক আছে, Fe3+ হচ্ছে একটা তীব্র জারক। এটা হচ্ছে তীব্র জারক। জারক মানে কি? জারক মানে আমি সহজ কথায় বুঝিয়ে দিচ্ছিলাম তোমাদের, গ্রাহক। মনে রাখবে, জারক গ্রাহক ম্যাচ করে না, তার মানে গ্রহণ করতে চায়, ও বর্জন করতে চায় না। Fe3+ থাকতেই চায় না, Fe3+ Fe3+ অটোমেটিক্যালি Fe2+ এ চলে আসে। অবশ্য যদি FeI3 কথা বলা হয়, ভালো করে বুঝে নাও কিন্তু এই ব্যাপারটা, FeI3 কথা বলা হলো, কারণ I- আয়নটি তীব্র বিজারক, এটা আবার তীব্র বিজারক, এটা হচ্ছে তীব্র বিজারক, বর্জন করতে পারে ভালো। বিজারক বর্জন, মনে রাখবে এভাবে। ঠিক আছে, বর্জন করতে পারে ভালো, তাই জন্য যখন এরা পরস্পরের সংস্পর্শে আসে তখন এরা I2 উৎপন্ন করে দেয় এবং Fe2+ আয়নে পরিণত হয়ে যায়, যার কারণে FeI3 উৎপন্ন হলেও সেটা স্থায়ী হয় না, সঙ্গে সঙ্গে ভেঙে গিয়ে এরকম এইটা তৈরি হয়ে যায়।
ঠিক আছে, তাই জন্য এরকম হয়। নেক্সট পরের কোশ্চেনে যাব। পরের কোশ্চেন কি বলেছে চলো দেখিনি। ভালো করে বুঝে নেবে, নোট ডাউন করে নেবে সব কটা, ঠিক আছে। কোথায় গেল, আবার কোশ্চেনটা হারিয়ে ফেললাম। নেক্সট হচ্ছে 12 নম্বর কোশ্চেন। 12 না তো 11, এটা 11 ছিল, এটা 11 ছিল। আমি কি কোনো প্রশ্ন বাদ দিয়েছি? না, এটা 11 ছিল। আচ্ছা নেক্সট 12 নম্বর কোশ্চেনে যাই চলো।